প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিতে দক্ষতা, নিরাপদ কর্মপরিবেশ, আইনের বাস্তবায়ন এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। এই বিষয়গুলো নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে বণিক বার্তা কার্যালয়ে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান নীতি থেকে বাস্তবায়ন শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক BBDN, ব্র্যাক ব্যাংক ও বণিক বার্তার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নীতি নির্ধারক, উন্নয়ন সহযোগী, ব্যবসায়ী প্রতিনিধি ও অধিকার কর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের মূল্যবান সম্পদ। তাদের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় 9টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের সমন্বয়ে একটি শক্তিশালী স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় 10টি বিভাগীয় পর্যায়ে শিশু স্বর্গ নামে ওয়ান স্টপ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি আক্রান্ত শিশুদের শৈশব থেকে থেরাপি ও বিশেষ প্রশিক্ষণের আওতায় এনে কর্মক্ষম করে তোলা হবে। প্রতিবন্ধী ব্যক্তির জন্য কিন্তু কোনো ওয়াশরুম নেই, কোনো ওয়াশ ব্লক নেই, যেটা আমার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে থাকা উচিত। যদিও আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি এবং কাজ করছি অতি দ্রুত যেন এরকম এই ধরনের কোনো একটা ফ্যাসিলিটি আমরা সেখানে করতে পারি। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করাটা খুব টাফ হয়ে যায় একটা বিল্ডিং দাঁড়িয়ে যাওয়ার পরেও, তারপর আমরা সেটা করার চেষ্টা করছি। সমাজে বেশ কিছু ট্যাবু আছে। একটি পরিবারে প্রতিবন্ধী থাকলেই আমরা মোটামুটি একটু আলাদা করে রাখি সেই পরিবারটাকে, এবং সবার আগে অ্যাটাক, মানসিক অ্যাটাক যেটা করি সেই প্রতিবন্ধী ব্যক্তির মাকে, যে দিস ইজ বিকজ অফ ইউ অর সামথিং, যেটা আছে সোশ্যাল, আমাদের গ্রামাঞ্চলে আরো বেশি আছে। সো সেই জায়গা থেকে যদি আমাদেরকে উঠে আসতে হয়, আমাদেরকে সবাইকেই ওই যে তারা আমাদের গিফটেড চাইল্ড সেই জায়গাটাতে পৌঁছাতে হবে, এবং তারা আর আমাদের দেশের জন্য কোনো ধরনের বোঝা না। আমরা তাদেরকে সম্পদ হিসেবে, তারা আমাদের সম্পদ, খালি তাদেরকে একটু এগিয়ে নিয়ে আসতে হবে। এবং এই এগিয়ে নিয়ে আসার কাজের জন্য বর্তমান সরকার 100% সহযোগিতা করতে দাঁড়িয়ে আছে। অ্যাওয়ারনেসটা মানুষের মধ্যে পৌঁছানো যে আমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করছি, এটাও যখন তারা জানে তখন কিন্তু তারা ভালো ফিল করেন এটা নিয়ে। তো এই যে জানানোর জায়গাটা, সোশ্যাল ক্যাম্পেইনিং এর জায়গাটা আমাদের অনেক বেশি তৈরি করা প্রয়োজন। এই 1000টা আউটলেটে যদি প্রতিদিনই একটা করে ক্যাম্পেইনিং যায়, একটা ধরেন স্ক্রিনে, অনেক মানুষ তো সেখানে যাচ্ছে, প্রোডাক্ট কিনছে, যে প্রতিবন্ধীদের জন্য আমরা কি করছি বা আপনারা কি করছেন, তাহলে কিন্তু আরো ইন্সপায়ার হবে। প্রতিবন্ধীরা, দৃষ্টি প্রতিবন্ধিতা যে আজকে কোনো অ্যাক্সেসিবিলিটির জন্য বাধা না, এটা কজন জানে? ভাস্করদার মতো অনেকে তো লাকি না, বা তার মতো এনার্জেটিক না, বা তার মতো এনথুজিয়াস্টিক না যে আমি করেই ছাড়বো জিনিসটা, কিন্তু অনেকের মনের ভেতরে কিন্তু এটা আছে। সো যখনই তারা এটা জানতে পারবে তখন কিন্তু এগিয়ে আসবে। সো এই জানানোর বিষয়টা কিন্তু আপনারা ব্র্যাকের মতো একটা বড় এনজিও, তারা কিন্তু অনেক কিছু করতে পারেন মানুষকে জানানোর জন্য। বিশেষ অতিথি সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ জানান, বর্তমানে মাসে 1000 টাকা করে প্রায় 38 লাখ ব্যক্তি প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। পাশাপাশি তাদের ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি ও দক্ষতা উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে। আমি হিসাব করে দেখলাম যদি আমি 60 লক্ষ প্রতিবন্ধী ধরি, তাহলে আমার প্রতি কেন্দ্রে 53,100 জনকে সার্ভ করতে হবে। আমাদের ফ্যামিলি কার্ডের পরে নেক্সট হাইয়েস্ট অ্যামাউন্ট হচ্ছে প্রতিবন্ধী ভাতা। সেটাকে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে অনেক চেষ্টা তদবির করে সেটা আপনার ধরেন এক পর্যায়ে 900 করতে পেরেছি, 900 থেকে এবারে 1000 করতে পেরেছি, অর্থাৎ প্রতি মাসে 1000 টাকা। এবং প্রতিবন্ধী যারা বেনিফিট পাবেন এমন সংখ্যা হচ্ছে আপনার 38 লক্ষ। প্রতিবন্ধীদের ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের মন্ত্রীর মধ্যে আমরা তারপরেও আমরা চেষ্টা করছি যে বোথ হরাইজন্টাল এক্সপানশন এন্ড ভার্টিক্যাল এক্সটেনশন। হরাইজন্টাল এক্সপানশন হচ্ছে যে আমার সংখ্যা বাড়াতে হবে, আমার প্রতিবন্ধী তো আরো বেশি, আমি তো সবাইকে দিতে পারছি না। প্লাস হরাইজন ভার্টিক্যাল কি, যে 1000 টাকা টু নট টু গুড, তাই না? আর একটু বেশি হওয়া উচিত। 113টা সাহায্য কেন্দ্র, প্রতিটা সাহায্য কেন্দ্রে কিন্তু আমার একটা করে মোবাইল ভ্যান নাই, কিন্তু অ্যাম্বুলেন্স মানে মোবাইল ভ্যান নিয়ে যে যেখানে ধরেন প্রতিবন্ধীরা আসতে পারছে না রিমোট এরিয়াতে, আমাদের মোবাইল ভ্যানটা আপনার ওখানে যাবে, যে যে আপনাকে সার্ভিস দিবে। আমাদের মাত্র 45টা মোবাইল ভ্যান আছে। 60 লক্ষ বা 1 কোটি যদি প্রতিবন্ধী হয়, তার জন্য 85 বা 100 বা 200 সিটের একটা কেন্দ্র, তাই না? ইট ডাজন্ট সাফাইজ দি পারপাস। তারপরেও ডেসপাইট অল দিস, আমরা অসচ্ছল প্রতিবন্ধী যারা আছে, জাতীয় সমাজ কল্যাণ প্রতিবন্ধী, আমরা 10,000 থেকে 50,000 টাকা করে প্রত্যেককে উইদিন দি গিভেন বাজেট আমরা সহায়তা দিয়ে থাকি।
বেসরকারি খাতের উদ্যোগের কথা তুলে ধরে ব্র্যাক ব্যাংকের তারেক রিফাতুল্লাহ খান জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার নিশ্চিত করা CSR নয়, তাদের মূল দর্শন। আমাদের ফাউন্ডার চেয়ারপারসন বলতেন উনি সবসময় যে একজন মানুষকে যদি রিয়েলি অপরচুনিটি দেওয়া যায় তাহলে সেই মানুষটি প্রতিবন্ধী বা না প্রতিবন্ধী হোক, সব মানুষের জন্য সম্ভব প্রযোজ্য, বিকশিত হতে পারেন, ওনার মেধার বিকাশটা ওখানে উনি করতে পারেন। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইনক্লুসিভ এমপ্লয়মেন্ট অপরচুনিটি নিশ্চিত করা এবং তাদের সম অধিকার প্রতিষ্ঠা করা আমাদের শুধু একটা CSR উদ্যোগ নয়, এটি আমাদের ডিএনএরও একটা পার্ট। এই লক্ষ্য সামনে রেখে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং একটি অন্তর্বর্তীমূলক কর্মপরিবেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে বিভিন্নভাবে সামাজিক দায়িত্বশীলতা কর্মসূচি আমরা পালন করছি। প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তির মাধ্যমে আমাদের এই যাত্রা শুরু করেছিলাম 2021-এ, এবং আপনারা জেনে খুশি হবেন যে এই 5 জন ব্যক্তির ভিতরে 4 জন তো খুব ভালোভাবে কাজ করছে, এর সাথে আরও নতুন লোকজন জয়েন করেছেন। আর একজন ব্যক্তি পার্টিকুলারলি ওনার স্কিল লেভেল এমনভাবে নিয়েছেন যে উনি একটা মাল্টিন্যাশনাল ব্যাংকেও জয়েন করতে পেরেছেন। বিদ্যমান আইনের অসামঞ্জস্য নিয়ে BBDN-এর আজিজা আহমেদ প্রচলিত শ্রম আইন ও প্রতিবন্ধী অধিকার আইনের মধ্যকার পার্থক্য দূর করে সাম্যভিত্তিক কর্মপরিবেশ করার আহ্বান জানান। আইনি সীমাবদ্ধতার এই সূত্র ধরে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI এর সহকারী মহাসচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান শ্রম আইনে প্রতিবন্ধীর সুনির্দিষ্ট সংজ্ঞা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। আইনের কার্যকর বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্টের ব্যারিস্টার সারা হোসেন শ্রম অধিদপ্তরের মনিটরিং চেকলিস্টে প্রতিবন্ধী অধিকার যুক্ত করার পরামর্শ দেন। সেই সাথে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের ডাক্তার নাজমুন নাহার কর্মস্থলে র্যাম্প, লিফট ও আলাদা টয়লেট বাধ্যতামূলক করার দাবি জানান। প্রতিবন্ধী অধিকারের বিষয়ে যেসব ডিউটিস গুলো আছে প্রতিবন্ধী আইনে, চাইলে আপনারা এখানে মাইগ্রেট করে নিতে পারেন, কারণ ওটা মনিটরিং এর আদারওয়াইজ তেমন কোনো ব্যবস্থা তো নাই। শুধু কমিটির কাছে অভিযোগ দিয়ে এক একজন নিয়ে আসবে, মনিটরিং প্রসেসটা সেভাবে। শ্রম আইনের যে আইন আছে সেটা আসলে সবার জন্য একই, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যা, সাধারণ মানুষের জন্য তাই। সো আমরা এই আইনটা আসলে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য করতে পারি। আমরা বেসিক্যালি এটাকে আমাদের সোশ্যাল বা লিগ্যাল স্পেক্টটা না দেখে আমরা ইমোশনাল স্পেক্টটাকে অনেক বেশি করে দেখার চেষ্টা করছি। আমরা অ্যাজ এ হিউম্যান বিইং আমার জন্মের পরে আমি আমার জন্য কি করতে পেরেছি সেটাকে আমরা কোশ্চেন করি প্রতিদিন। প্রোটেকশনের ধরন যদি আমি বলি তাহলে সকল শ্রমিকদেরকে প্রোটেকশনের কথা বলে শ্রম আইন, অন দ্য আদার হ্যান্ড প্রতিবন্ধী ব্যক্তিদের প্রোটেকশনের কথা বলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে আইন। আমরা আসলে যখনই প্রতিবন্ধী নিয়ে কথা বলবো, প্রতিবন্ধী সাধারণত 3 ভাবে হতে পারে, একটা জন্মগত, জন্মের পরে, আরেকটা হচ্ছে ওয়ার্ক প্লেসে। আমাদের বেশিরভাগ যে আলোচনাটা আজকে এখানে হয়েছে সেটা কিন্তু জন্মগত, এবং জন্মের পর সেটা হতে পারে দুর্ঘটনার জন্য কিংবা অন্য কোনো কারণে। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে প্রবেশের জন্য দরকার হলো যে অন্তর্ভুক্তিমূলক নিয়োগ নীতি, তারপর এবং রিজনেবল অ্যাকোমোডেশন এবং বৈষম্য বিরোধী বন্দোবস্ত থাকা। আমি যখন তরুণ ছিলাম তখন একটা কথা সবসময় আমাকে শুনতে হতো। আমি জাপান থেকে পড়াশোনা করে দেশে আসার পরে আমি যখন চাকরি খুঁজছি, পুরো 1 বছর আমাকে শুনতে হয়েছে, তোমার যোগ্যতা নাই, তুমি তো এটা পারবা না। আমি যেটা বুঝতে পেরেছি আসলে আমার অযোগ্যতাটা ছিল একটাই, সেটা হচ্ছে যে আমি দেখতে পাই না। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত করা আসলে এটা কোনো আমাদের সামাজিক বা মানবিক দায়িত্ব না, যদিও আমরা এখানে শুনেছি মানবিকের ক্ষেত্রে, বাট আমরা যদি হিউম্যান রাইটস পার্সপেক্টিভে দেখি, এবং আমরা যেটা সবসময় বলি যে ILO থেকে যেটা প্রমোট করছে যে শোভন কর্ম। প্রতিবন্ধী শব্দটা উচ্চারণ করতে আমার আসলে বিবেকে বা একটু বাধা পায়, আমার মুখটা সহজে উচ্চারিত হয় না, যেহেতু আমি তাদেরকে নিয়ে কাজ করি। আমি তো দেখি তাদের যে স্পৃহা, তাদের যে মনোবল, তাদের যে কাজের আন্তরিকতা, এবং প্রতিবন্ধিতার আগে বা সুস্থ থাকার আগের লাইফ এবং প্রতিবন্ধী হওয়ার পরের লাইফ, এক ধরনের সমন্বয় কিভাবে সম্ভব, এবং কিভাবে আমরা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের শ্রম আইন এবং আমাদের প্রাইভেট সেক্টর কিভাবে আমাদের RPPD অ্যাক্টটাকে গ্রহণ করবে, এবং তারা কিভাবে RPPD অ্যাক্টের মানে দ্বারা অনুপ্রাণিত হয়ে তাদের পলিসি থেকে শুরু করে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবে, যেন প্রতিবন্ধী ব্যক্তিরা আসলে এমন একটা কর্মপরিবেশ পায় বাংলাদেশে। আমাদেরকে ডাইভার্সিটি হিসেবে চিন্তা করতে হবে যে প্রতিবন্ধিতা এটা আসলে স্পেশাল নিড না, এটা আমাদের
ন্যাচারাল একটা বিষয় এবং এটাকে ডাইভার্সিফাইড একটা কার্যক্রম হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে হয়তো গ্যাপ অনেকখানি কমে যাবে। এসিআই লজিস্টিক্সের আবু নাসের মোট কর্মীর 10% প্রতিবন্ধী ব্যক্তি নিয়োগের লক্ষ্যের কথা জানান। বাস্তব পর্যায়ের বাধা তুলে ধরে ব্র্যাকের ডক্টর মোহাম্মদ শাহিনুল হক রিপন জানান, সহায়ক উপকরণের কাঁচামালে 70 থেকে 80% উচ্চ শুল্ক আরোপ থাকায় সেবার ব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। এটুআইয়ের ভাস্কর ভট্টাচার্য মনে করেন, প্রযুক্তির যুগে প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রধান অন্তরায়। আইএলওর ফারজানা রেজা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানকে দয়া নয়, মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেন। এই অন্তর্ভুক্তিকে টেকসই করতে সাইট সেভার্সের অমৃতা রেজিনা রোজারিও প্রাতিষ্ঠানিক মনিটরিং ও দক্ষতা উন্নয়নের উপর জোর দেন এবং শ্রম অধিদপ্তরের ডাক্তার তামান্না নাসরিন পেশাগত রোগ প্রতিরোধ ও রেফারেল ব্যবস্থার কথা বলেন। সমাপনী বক্তব্যে ব্র্যাক ব্যাংকের শফিক আল ভুইয়া বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের আলাদা স্পেশাল না ভেবে সমাজের স্বাভাবিক বৈচিত্র্য হিসেবে গ্রহণ করতে পারলেই প্রকৃত অন্তর্ভুক্তিমূলক সমাজ করা সম্ভব হবে। আমরা অনেক পলিসি বা আইনের কথা শুনলাম, কিন্তু যাদের জন্য এই আইন